নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির 22তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। বুকের ভেতরে তীব্র এক ভয় জমে আছে। এ ভয় কিসের জন্য তা জানে না ফিহা। কিভাবে মানুষটার মুখোমুখি হবে তা নিয়ে প্রচণ্ড দ্বিধা কাজ করছে। বাচ্চাটার মাধ্যমে সত্যি কি সে ডাক পাঠিয়েছে? নিচতলার হলঘরে অসংখ্য অনেক অতিথির ভিড়ে চুপচাপ হাঁটতে হাঁটতে বাইরে চলে যায়। 3 ধাপ সিঁড়ি পেরোলে সামনে একটা উঠান। ছোট্ট উঠোনের শেষ মাথায় লোহার জং ধরা বড় গেট। গেটটা এখন বিয়ের আমেজে ঝলমল বাতিতে সেজে আছে। গেটের একটু সামনেই ঘুমন্ত পশুর মতো থেমে আছে কালো ক্যালিনান, যার মালিক এখন পোশাক বদলে কিছুক্ষণের ভেতর অনুষ্ঠানে যুক্ত হতে যাচ্ছে। আজ যে হলুদের বর্ণিল এক আমেজ, চারধার জুড়ে হলুদ, বাসন্তী, কমলা রঙের বাহার, চোখ জুড়ানো মিঠে মিঠে এই আনন্দ উৎসবে কেমন করে আসবে সেই পাথর কঠিন মানুষটা? তার ধোপদুরস্থ টান টান ইস্ত্রি করা ফর্মাল অফিসের গেট আপ পাল্টে কিভাবে আসবে সে? অন্য অদেখা সবচাইতে দুর্দান্ত রূপে কি আজ দেখা দিবে? দুরু দুরু করে প্রখর শীতালু কম্পন ওর বুকের ভেতরে প্রচণ্ড কাঁপিয়ে তুলল। স্থির চোখে দূরে থেমে থাকা গাড়িটার পানে দাঁত খিঁচুনি দিয়ে তাকিয়ে রইল। কাল ওই গাড়িটার ব্যাকসিটে কোণে ছোট্ট খোলসের মতো জ্বরতপ্ত দেহটা নিয়ে ঘুমিয়ে পড়েছিল ফিহা। শুধু হালকা হালকা ওর মনে আছে, প্রচণ্ড হাড় কাঁপুনে শীতের ভেতর ওর কেন জানি এতটুকু পরিমাণ কষ্ট হয়নি। মোলায়েম একটা সুখ সুখ ঘুমের ভেতর পুরোটা রাস্তা, লম্বা জার্নি, অবিরাম বৃষ্টির ঝিরিঝিরি বর্ষণে এখানে এসে পৌঁছেছিল। হঠাৎ ডান কাঁধের ওপর হাত পড়তেই আমূল কেঁপে উঠল ফিহা। আকস্মিক এমন ঘটনায় মুখ ফিরিয়ে চাইলে সরাসরি ফিমাকে দেখতে পায় ও। ফিমা বোকা বোকা মুখে ভ্যাবাচাকা খেয়ে বলল, হলোটা কি? এভাবে চমকে উঠলি কেন? দূর থেকে যে ফিহা ফিহা বলে ডাকছি কথা কানে যায় না? ফিহা অপ্রস্তুত ভয়টা দ্রুত সামাল দিয়ে বলল, সরি, শুনতে পাইনি। বলো, কি জন্য তুমি ডেকেছিলে? মা তোকে যেতে ডেকেছে, উপরে চল। উপরে সবাই হলুদ ছোঁয়ানো শেষে ছোটদের জন্য এখন অপেক্ষা করছে। গাধার মতো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রকৃতি বিলাস করতে হবে না। হলুদ ছোঁয়ানো শেষে মেহেদি দিতে হবে। সবাই বলতে সব বড়রা? হ্যাঁ, সব বড়রা। আর একটা কথাও বলবি না, চুপচাপ সঙ্গে আসবি ব্যাস। বড় বোনের কাটকাট ভঙ্গির আদেশ শুনে চুপচাপ হাঁটা দেয় ফিহা। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে ফিমা ওর দিকে সরু চোখ করে বলল, মা তোকে এই পাতলা শাড়িটা দিল কেন? গরমের মধ্যে আমাকে একটা ফালতু জামদানি গছিয়ে দিয়ে কি প্রমাণ করতে চায়? আমি যে এসব শাড়ি টাড়ি পরা একেবারেই পছন্দ করি না, এটা কি তার বিবেক বুদ্ধিতে খেলেনি? আশ্চর্য সব কাণ্ড কারখানা। আবার কিনা বড় বড় গলায় চাপা ছাড়ে। আমার নজরে 2 মেয়েই সমান। সব নাটক। দুহাতে শাড়ি ধরে ধরে উপরে উঠতেই মুখটা কঠিন হয়ে যায় ফিহার। তুচ্ছ থেকে তুচ্ছ তাচ্ছিল্য করা জিনিসের প্রতি এরকম নীরব হিংসা দেখে কথাটা না বলে পারল না। গা থেকে এখন খুলে দিই? কি বলো? তোমার কথাবার্তা শুনে তো মনে হচ্ছে মা তোমাকে পাত্তাই দেয় না, অথচ সারাটাক্ষণ তুমি মায়ের কাছে আদরের দুলালি হয়ে থাকছো। বুদ্ধিতে বড় হও আপু, এখনো সময় আছে। শুধু শুধু স্বার্থপরের মতো আচরণ করো না। ফিহার অমন মুখ ঝামটা দেওয়া উত্তর শুনে অবাক হয় ফিমা। কত বড় অসভ্য হলে বড় বোনের সাথে এভাবেও ফাজিলটা উত্তর দেয়। গালে ঠাস করে একটা চর কষিয়ে জবানটা বন্ধ করে দেওয়া উচিত, কিন্তু বিয়েবাড়ির ভরা আমেজ দেখে কিছু করতে পারল না ফিমা। প্যান্ডেলে কাঠের পিঁড়ির আসন পেতে বসে আছে বর। গায়ে সাদা স্যান্ডো গেঞ্জি, পরনে আরামদায়ক লুঙ্গি, গলায় একটা সবুজ রঙের গামছা ঝুলিয়ে বসে আছে। বড় একটা আলতা রাঙানো কুলার ভেতর ছোট বাটিতে হলুদ বাটা, হলুদের ভেতর মিশে রয়েছে চন্দন, তার পাশে উপটানের বাটি, সাথে সার সার করে সাজিয়ে রাখা এক স্তূপ দূর্বা ঘাস। সেখান থেকে একগুচ্ছ ঘাস তুলে বরের গায়ে হলুদ ছোঁয়াচ্ছে শিহাব। গালে হলুদ বোলাতে থাকলে একমুখ মিটিমিটি হাসিতে টিপ্পনি কাটল দীপ। তাড়াতাড়ি ব্যাপারটা পাকা কর মামা, আর কত দেরি করবি তুই? এখন তো সব হাতের কাছে রেডি করা আছে, জাস্ট চামচটা তুলে খাবারটা নিয়ে মুখের ভেতর পুরে নিবি। এখানেও কি বেটা ফর্মালিটিস করতে হবে? শিহাব ওর 2 বাহুতে হলুদ ছোঁয়াতে ছোঁয়াতে বলল,
সবকিছুর জন্য পারফেক্ট টাইম আছে দোস্ত। এই পারফেক্ট টাইমের আগে ও পরে যাই করবি সেটাই ভুলভাল হবে। আমি স্মুথলি সবটা হ্যান্ডেল করতে চাইছি। তোর বিয়েতে কোনো প্রবলেম হোক এরকম ইন্টেনশন নিয়ে দেশে আসিনি। তোর ম্যাটারটা আগে শেষ হোক, দেন আমারটা নিয়ে ভাবতে বসছি। তোর ভাবতে ভাবতে যদি দেরি হয়ে যায় বেটা? নেভার, হবে না মাই ফ্রেন্ড। আই ক্যান হ্যান্ডেল ইট ওয়েল। ইউ শুড থিঙ্ক অ্যাবাউট ইউর সুইট হানিমুন। শিহাবের কথা শুনে মুচকি মুচকি হাসি দিল দীপ। বাকি বন্ধুরা একটু তফাতে দাঁড়িয়ে দূরে দাঁড়ানো শাড়ি পড়ুয়ার দিকে তাকিয়ে আছে। মুখে প্রসাধন বলতে কিছুই নেই মেয়েটার। ঠোঁটে লাল টুকটুক করা লিপস্টিক, চোখে কাজল কালো রেখা, বাসন্তী রঙের শাড়িটার ভেতর ছিপছিপে পাতলা ছোট্ট দেহটা মুড়িয়ে রেখেছে, আর কোমর ছাপানো চুলগুলো অবাধ স্রোতে ছেড়ে দেওয়া। দুহাত নেড়ে চেড়ে হাসি মুখে কি যেন বলে যাচ্ছে মেয়েটা। তার পাশের মেয়েটা সে কথা মুগ্ধ চোখে সরল হাসিতে শুনে যাচ্ছে। মেয়েটার কণ্ঠস্বর এত দূর থেকে স্পষ্ট শোনা যায় না, তবু রিনরিনে কণ্ঠটা দু একবার যা শুনেছে তাতেই মনে হয়েছে বড় মধুর সে কণ্ঠ। মাঝে মাঝে বেসামাল হাওয়ায় উঠতে থাকা চুলগুলো আঙুলে আঙুলে গুজিয়ে নিচ্ছে কানে। কানে তার লাল খয়েরি রঙের ঝুমকো। তপন কোল্ড ড্রিঙ্কসের ক্যানে ঠোঁট ছোঁয়াতে হঠাৎই তার দৃষ্টি দুটো থমথম হয়ে রইল। মেয়েটার কানের কাছে দুর্লভ দর্শনের মতো কালো ছোট্ট তিলটা ফুটে আছে। ওই ক্ষুদ্র মোহময় সৌন্দর্যটি তপনের মুখ ভর্তি পানীয়টা মুখেই থামিয়ে দিল। গলা দিয়ে সেটা আর তেষ্টা মেটাতে নামতে পারল না। তপনের অমন চক্ষু স্থির, গাল ফোলানো অবস্থা দেখে শিহাব কৌতূহলী চোখে সেদিক বরাবর চাইল। সঙ্গে সঙ্গে তার দু চোখ ব্যাপক আশ্চর্যে ফেটে পড়তেই তৎক্ষণাৎ তপনের দিকে ফিরল সে। চাপা আক্রোশে ঠাস করে একটা চারটি কষালো শক্ত মাথার পেছনে। বেচারা তপন বৈদ্যুতিক শক লাগার মতো অস্ফুষ্ট স্বরে আর্তনাদ করে উঠতে মুখ ফসকে সবটুকু পানীয় ঝর্ণার মতো আমেনার গায়ে গিয়ে পড়ল। আমেনা আহাম্মকের মতো নিজের মোটা গাট্টা শরীরে চোখ বুলালে হঠাৎ বর্ষণে ভিজে গেলে প্রথম কমিনিট কিছুই বুঝতে পারল না। এরপর মুখ তুলে তপনের দিকে তাকালে এতক্ষণের পুরো ঘটনা পানির মতো পরিষ্কার বুঝতে পারল। চোখে মুখে খলনায়কের মতো কোপ দৃষ্টি বর্ষণ করে বলল, তুই পিচকারিটা ফেলেছিস? তপন অস্বস্তি ভরা চোখে আমতা আমতা করে বলল, বু 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 করা বন্ধ কর। বু, আমি তোমাকে দেখিনি। আমেনা নিজের তর্জনী তাক করে বলল, তুই আমাকে দেখতে পাসনি? তপন বুঝতে পারল এর চাইতে জঘন্য মিথ্যা কথা আর হতেই পারে না। বুর মতো ভারী শরীরের মানুষকে দেখতে পায়নি, এর চাইতে নাটকে মিথ্যা আর কি হতে পারে। কিন্তু এখন কি করে নিজের দোষটা ঢাকা দেবে সে? রাগ রাগ দৃষ্টিতে সে শয়তান শিহাবের মুখটার পানে চাইল। আরেকবার মুখ ঘুরিয়ে তাকালো বহু কষ্টে হাসি আটকাতে থাকা দু হারামি বন্ধুর দিকে। এদের মতো পাটপাট থাকলে সেধে সেধে শত্রু বানাতে হয়? একজন ওয়ান ম্যান আর্মি সেজে হবু প্রিয়তমাকে পাহারা দিচ্ছে, অন্যদিকে দুই গাদ্দার হারামি তপনের দুঃখী দুঃখী বেচারা মুখটা দেখে না পারছে হাসি আটকাতে, না পারছে জল্লাদের মতো আমেনার হাত থেকে বাঁচাতে। বাকিরা সবাই মজা পেয়ে তুমুল হাসিতে হো হো করে হাসছে। আমেনা তার শখের শাড়িটা নষ্ট হবার দরুন ঝাঁঝালো কণ্ঠে কিছু বলতে নেবে, তার আগেই ছাদের খোলা দরজার পানে সহসা দৃষ্টি থমকে যায়। আর কিছু বলতে পারে না আমেনা। আকাশ পাতাল কুণ্ঠায় পা পিছিয়ে পিছাতে থাকে। আজও সেই চোখের দিকে তাকালে বুকটা ধরফর ধরফর করে কেঁপে ওঠে। কেন কেঁপে ওঠে এর তথ্য আমেনা জানে না, শুধু জানে ওই শীতল চাহনির চোখ দুটো বহুদিন আগেও যেমন নিষ্ঠুর দেখাতো, আজও তা তেমনি করে চাপা নির্মমতার পরিচয় দিয়ে যাচ্ছে। তবু এই মানুষটাকে মনে প্রাণে একসময় নিজের করে চেয়েছিল। কত স্বপ্ন বোনা চোখে দিনের পর দিন, রাতের পর রাত এই মানুষটার জন্য ভেবেছে। তার কিশোরী দিনের প্রথম আবেগ, প্রথম চাওয়া, প্রথম উচ্ছ্বাস, প্রথম ভালো লাগা শুধু তার জন্যই সৃষ্টি হয়েছিল। এই প্রথম প্রথম জায়গাটা আজও সেভাবে মলিন পড়ে আছে, শুধু সময়ের তালে তালে বদলে গেছে দিনকাল। তবু বুকের ভেতরে হু হু করে ওঠে অপূর্ণতার গল্প। যে গল্প প্রতিটি মেয়ের অন্তরে কিছু না পাওয়া কষ্ট, কিছু না বলা স্বপ্ন, কিছু অপূর্ণতার ঝুলি হয়ে হৃদয় সিন্ধুকে আজীবন বদ্ধ হয়ে থাকবে। কখনো খোলা হবে না সে সিন্ধুক, কখনো জানবে না সে অপ্রাপ্তির কথা। ফিহা নিজেকে ভিড়ের মাঝে আড়াল করে প্যান্ডেলের সামনের অংশটা দেখতে লাগলো। গায়ে কালো টি শার্ট,
লেফট পকেটের কাছে অ্যাডিডাস লেখা কালো রঙের ট্রাউজার পরে এসেছে। হাতে হলুদ মাখিয়ে দীপের গালে ছুঁয়ে দিতেই কি যেন বিড়বিড় করে বলল। কথাগুলো শুনে দীপ একটা হাসি দিতে গিয়ে লজ্জায় চোখ দুটো নিচে নামায়। ফিহা বুঝতে পারছে না এই রসকসহীন জীবটা কি এমন বলেছে যে দীপ ভাই এমন লজ্জা পেল। ন্যাপকিনে হাতটা মুছে নিয়ে যে পথে এসেছিল সে পথেই মানুষটা বেরিয়ে যায়। তবু যাওয়ার আগে চুপচাপ ছাদের প্রতিটি কোণে দূরদৃষ্টি চালিয়ে শুধু একটিবারের জন্য দেখার চেষ্টা করলো, কিন্তু চঞ্চল মুখটার দেখা মিলল না। সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ 3 তলার দরজায় যে অপ্রত্যাশিত ব্যাপারটা দেখতে পেল তা দেখা সত্ত্বেও সাইদ অচেনার মতো ভঙ্গি করে পাশ কাটিয়ে নেমে যায়। 3 তলার দরজার কাছে একটা যুবককে ঘিরে ছোটখাটো জটলা। সেই মেয়েলি জটলার ভেতর ফিহা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই যুবকের হাতে সেবা যত্ন করছে। যুবকের হাতটা নিজের হাতে নিয়ে পরম চিত্তে বরফ বুলিয়ে দিচ্ছে। আচ্ছা, অতগুলো মেয়ে থাকতে ওরই কেন এটা করতে হলো? আর কেউ কি এসব করতে পারতো না? ও কি তাহলে সব ব্যক্তিকে একই নজরে দেখে? সবার ক্ষেত্রে কি এই পরম সেবাটা বিলাতে থাকে? তাহলে তাহলে তার বেলা যে হাতে ব্যান্ডেজ করে দেওয়া, দুবার তাকে যত্ন করে খাওয়ানো, তার প্রতি ছোট ছোট অনুভূতিগুলো কি স্রেফ একটা নাটক ছিল? আপনি কি ঠিক আছেন ভাইয়া? হাত কি এখনো জ্বলছে? না, একটু একটু কমেছে। তোমার সমস্যা না হলে এই মলমটা একটু লাগিয়ে দাও। ফিহা মুখ তুলে শিহাবের শান্ত মুখটার পানে এক বুক অস্বস্তি নিয়ে তাকালো। মুখ ফুটে বলতেও পারছে না, ভাইয়া আপনারটা আপনি করে নিন না প্লিজ। কোন খপ্পরে যে পড়েছে ও কে জানে, বারবার একটা না একটা কিছু ঘটেই যাচ্ছে। ফিহা চুপি চুপি ছাদ থেকে বেরিয়ে যেতেই এক দৌড়ে 3 তলার রুমে ঢুকতে নিচ্ছিল, যেন সাইদ ওকে দেখার আগেই গা ঢাকা দিয়ে পালাবে। কিন্তু পথিমধ্যে শিহাবের সাথে চোটপাট এক ধাক্কা লাগতেই বেচারা হাত উল্টে পড়ে পুরো গরম কফিটা ডান হাতের উপর ঝলসে যায়। আকস্মিক এমন ভয়াবহ কাণ্ডে হতভম্বের মতো সরি সরি বলতে থাকে ফিহা। কিন্তু ফর্সা চামড়াটা দগদগে লাল হয়ে উঠলে ফিহা বাধ্য হয়ে বরফ আনতে আর তার সেবা করতে লেগে পড়ে। একটু আগে যে ওর সামনে দিয়ে জাদ্রেল মেজাজের লোকটা চলে গেছে সেই তালটা পর্যন্ত ওর নেই। শিহাবের হাতে মলম বুলিয়ে দিতেই বাকি উৎসুক মেয়েগুলো যার যার কাজে চলে যায়। এবার সুযোগ পেয়ে শিহাব গলাটা একটা খাকারি মেরে নরম সুরে বলল, এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজটা অকওয়ার্ড লাগছে দেখতে। তোমার যদি প্রবলেম না হয়, ক্যান উই সিট দেয়ার ইন দ্য ওপেন ব্যালকনি অর এনি নর্মাল স্পেস? প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারছে না ও। এমনি এই লোকটার কাছে অপরাধী বনে আছে। যদি এই দুরন্তপনার কথা মার কান অব্দি চলে যায় তাহলে আর রক্ষে নেই। মাথা নাড়িয়ে হ্যাঁ সূচকে বলে দিল ফিহা, জি আসুন, ওদিকের বারান্দায় বসে মলম লাগিয়ে দিচ্ছি। শিহাব কপট হাসিতে চোখ মুখ উজ্জ্বল করে তাকালে ফিহা তখন হেঁটে হেঁটে দক্ষিণ দিকের বারান্দায় ঢুকে। বিরাট বড় খোলা বারান্দা, কোনো গ্রিল নেই। মেঝেটা চকচকে আয়নার মতো সাদা টাইলসে মোড়া। 5 ফুট উঁচু স্টিলের রেলিং। রেলিং ধরে দাঁড়ালে বহু ঠান্ডা বাতাসের ঝাপটা চোখ মুখ ছুঁয়ে যায়। বারান্দার বাদিকে বসার জন্য 2টো চেয়ার পাতা, সঙ্গে একটা ছোট্ট গোল টেবিল। চেয়ার টেনে দুজন তখন বসে পড়তে ফিহার টিউব থেকে মলম নিয়ে হাতের উল্টো পিঠে মাখাতে শুরু করে। এমনি একটি পুরুষালী হাতে ধানমন্ডির সবচেয়ে সুন্দর বাড়িতে বসে যে যত্ন করে মলম ছুঁয়ে দিয়েছিল। তবে সে হাতটি ধরতে একটুও দ্বিধা কাজ করেনি। কখনো মনে হয়নি ও হাত ধরা যাবে না বা ওরকম কিছু, কিন্তু এখন এই হাতটি ধরতে গিয়ে প্রচুর অস্বস্তি ভর করছে। কতক্ষণে কাজটা শেষ করে ইস্তফা দিবে তা নিয়ে যত চিন্তা। এমন সময় শিহাবদুর আকাশের প্রাণে দৃষ্টি রেখে প্রসন্ন চিত্তে বলল, বাংলাদেশের চেহারা খুব সুন্দর। এখানকার আকাশ বাতাস, নৈসর্গিক প্রকৃতি, মানুষের মন সবকিছুতেই আলাদা একটা টান মিশে আছে। এই মিশে থাকা ভাবটা আদৌ বিদেশের মাটিতে খুঁজে পেলাম না। সারল্য ভরা কণ্ঠ শুনে ফিহা মুচকি হাসি দিয়ে বলল, আমাদের দেশটা খুবই আন্তরিক ভাইয়া। এ দেশের ধুলো ভরা মাটিতে এখনো পুরনো দিনই স্মৃতি মিশে আছে। প্রাচীন বাংলার দুর্দান্ত শাসনামল যদি কালের আবর্তনে হারিয়ে না যেত, আজ দেখতে নেই বাংলাদেশটা কত উন্নত হয়ে দাঁড়াতো। কিন্তু আপনি এমন প্রকৃতিপ্রেমীর মতো কথা বলছেন কেন? কেন, প্রশংসা করা কি বারণ? এদেশে থাকি না বলে কি এখানকার রূপ বৈচিত্র্য নিয়ে কথা বলা নিষেধ? না, তা হবে কেন? এদেশের মানুষ নিষ্ঠুর নয়, যথেষ্ট আন্তরিক। আপনাদের মতো 2 দিনের অতিথিকে সবাই খুব যত্ন আপ্তি করবে।
ফিহা সামান্য খোঁচা দেয়া কথাতে শব্দ করে হেসে উঠল শিহাব। মেয়েটি বেশ বুদ্ধিমতী, কথার চাল খুব সাবধানে চালতে পারে। চেয়ারের হাতলে কনুই ঠেকিয়ে বা হাতটা ঠোঁটের কাছে ভাবুক ভঙ্গিতে রাখলো। চেয়ে চেয়ে গলায় হাসি ঢেলে বলল, কোন স্ট্যান্ডার্ডে পড়ছো তুমি, কলেজ অর স্কুল? কলেজ, ইন্টার প্রথম বর্ষে। এত ছোট তুমি? তুমি আমার চেয়ে কম করে হলেও লম্বা একটা 8 ছোট হবে। এ কথা শুনে আরো একবার হাসি দিয়ে মুখটা নামাতে যাচ্ছিল ফিহা, কিন্তু শিহাবের কাঁধ কলিয়ে দূরের দিকে চাইতেই সমস্ত শরীর ঝিমঝিম করে কেঁপে উঠল। চক্ষু ছানা বড়া দৃষ্টিতে আস্তে আস্তে ঠোঁট ফাঁকা হয়ে যাচ্ছে। পাশের রুমের জানালায় কোনো গ্রিল নেই। রুমটা ভীষণ অন্ধকার। সেই অন্ধকার মাখার রুমের ভেতর অবিচল গম্ভীর দৃঢ় প্রতিজ্ঞ মুখটা কফির মগে ধীরে ধীরে চুমুক দিচ্ছে। মৃদু বাতাসে কপালের সামনের চুল উড়ে ডান কোণে সেই ছোট্ট সাদা ব্যান্ডেজটা উন্মোচন করে দিল। তার দু চোখের দৃষ্টি কেমন ভয়াবহ, যেন বরফের মতো শীতল হয়ে আছে ওই শানিত ক্রুদ্ধ চোখ। ওই চোখ দিয়েই ফিহার উপর কালবৈশাখী আগাম ঝড়টা বুঝিয়ে দিচ্ছে, যেন ফিহাকে সে সামনে পেলে একটুও মাফ করবে না, একটুও না। ভেতরের চূড়ান্ত রাগের স্তবক থেকে মনে মনে উচ্চারণ করলো সাইদ, এমন পাপ আমি করিনি যার জন্য এই দৃশ্যটাও আমার দেখা লাগবে। কল্পনাও করতে পারিনি কয়েক মুহূর্তের ভেতর এমন কিছু ঘটে যাবে, যেখানে পণ করেছিল ওই লোকের সামনে ও যাবেই না, ধরাই দেবে না। সেখানে ফিহার মনে হচ্ছে এখনই তার সামনে যাওয়া দরকার, নতুবা যে ধ্বংসলীলা ওর আর ওর মানব দরদী সেবা পাওয়া সেই ডাক্তার লোকটির জন্য অপেক্ষা করছে, তা এই বিয়েবাড়ির সমস্ত আয়োজনকে চুরমার করতে যথেষ্ট। ওই নিষ্ঠুর মেজাজের চরম দাম্ভিক পুরুষটা শুধু শুধু ওর ব্যাপারে ভুল বুঝলো না। ও তো সামান্য একটু মনুষ্যত্ববোধ থেকে স্বল্প পরিচিত এক ব্যক্তির হাতে সুশুশ্রা বুলিয়ে দিচ্ছে, যে তা পথে ঘাটে প্রায় কোনো না কোনো হাঁটু ছেলে যাওয়া পথযাত্রী অথবা আঘাত পাওয়া কোনো মানুষের জন্য নিজেই ফার্মেসির দোকান থেকে ওষুধ কিনে নিঃস্বার্থ মনে করে থাকে। এটা বাবা শেখানো চরম একটা শিষ্টাচার, যেখানে বাবা সবসময় বলেছেন, প্রতিটি ভালো কাজের জন্য তুমি অবশ্যই প্রতিদান পাবে, তবে এই প্রতিদান তুমি মানুষের কাছে চাইবে না, চাইবে তোমার সৃষ্টিকর্তার কাছে। যখন তুমি কোনো চরম বিপদে পড়বে, একুলকুল সব বন্ধ দেখবে, তখনই তুমি সৃষ্টিকর্তার কাছে ওই কাজের জন্য আর্জি জানাতে থাকবে। বলবে, আমার অমুক কাজটির জন্য আপনি মহান সৃষ্টিকর্তা, এই বিশ্বজাহানের একমাত্র অধিপতি, সমস্ত কিছুর ঊর্ধ্বে যিনি সর্বশক্তিমান, আপনি আল্লাহ আমার অমুক সৎ কাজটির জন্য আমাকে এই সমস্যা থেকে উদ্ধার করুন। কথাটা মনে থাকবে আমার মা? কখনো এই উপদেশ ভোলা যাবে না। এটা হতে হবে একেবারেই নিঃস্বার্থ কাজ। নিঃস্বার্থ কাজে দুঃখ আছে, কিন্তু কৃপণতা নেই। আজও ফিহা বাবা শেখানো চমৎকার ওই বাক্যগুলো নিজের আশু বিপদের ক্ষেত্রে ব্যবহার করলো। মনে মনে তেজস্বী দৃঢ় কণ্ঠে নিজেকে সে স্বগতোক্তি করলো, এমন ভুল আমি করিনি যার জন্য কাউকে কষ্ট পেতে হবে। যদি আমার এই নিঃস্বার্থ কাজটা কারো নজরে কষ্টদায়ক হয়, তবে আমি চাইবো তার মনের ভুলটা ঠিক হোক। এই জন্য যদি তার সামনেও আমাকে যেতে হয়, আমি নাবিলা হক ফিহা যাব, তার সামনে যেতে পিছপা হব না। ওয়াশরুমের আয়নায় নিজের সিক্ত মুখশ্রীর পানে অটল দৃষ্টিতে তাকিয়ে থাকতে হঠাৎ মুখটা কেমন শুকনো করে বলল, শুধু আমাকে কেউ ভুল না বুঝুক, আমি এখানে অন্য চিন্তা নিয়ে লোকটার সামনে পড়িনি। আমারই একটা ভুলের জন্য তার হাতে গরম কফিটা পড়ে যায়, যার জন্য আমাকে সেটা শুধরে দিতে হয়েছে। কিন্তু জানালার কাছে যে হিংস্র চোখজোড়া আমি দেখেছি, এটা ঠিক সেদিনের কথা মনে করিয়ে দিচ্ছে, সেই শেষ সাক্ষাৎটা, যখন তাকে শেষবারের জন্য দেখেছিলাম। এবার মনের ভেতরে কু ডেকে উঠল ফিহার। সেদিনে তো এই মানুষটার ক্রুর চাহনি ওর মুখ পানে তাকিয়েছিল, কিন্তু সে চাহনির অর্থ বোঝার মতো ক্ষমতা বা বুদ্ধি তখনও পরিপক্ক হয়নি ওর। তাহলে এখন যেটা মনে মনে ভাবছে সেটাই কি তবে সত্যি? সেদিনও কোনো এক ভুল বোঝাবুঝির কারণে ওভাবেই অন্তর্ভেদী দৃষ্টি ছুড়ে চুপ করে মানুষটা ক্ষোভ বোঝাচ্ছিল। চকচকে আয়নায় বিন্দু বিন্দু পানির ফোঁটার মাঝে ফিহার বিস্ময় বিমূর মুখটা ফুটে রয়েছে। খোলা জানালা দিয়ে আসা দমকা হাওয়ার দর সেই বদ্ধ স্মৃতির ধুলো মাখা বইটা খুলে দেয়। খসখস করে পাতা উল্টাতে উল্টাতে পেছনে ছুটে যায় ফিহা। এক পর্যায়ে কাঙ্ক্ষিত অতীতে ফিরে গেলে থমকে যায়। কাজল কালো মায়াবী নিখুঁত চোখ দুটো বুঝে নেয় ধীরে ধীরে,
দুহাতে সাদা বেসিনের দুদিক পাঁচ আঙুলে শক্ত করে চেপে ধরে। ঠিক তখনই অন্ধকার জগতে ফুটে ওঠে অতীতের চোখ ঝলসানো আলো। ভারী বর্ষণ মুখর রাত। রাত্রির চেহারা ভীষণ কঠিন, ভীষণ হাহাকার করা। থেকে থেকে চমকে উঠছে কালো আকাশের কুচকুচে বুক। বুক চিরে প্রতিটি ফর্সা চাবুকের আঘাত পৃথিবীর বুকে ভূমি শুদ্ধ কাঁপিয়ে দিচ্ছে। গগনবিদারী চিৎকারে ফেটে পড়ছে আকাশ, যেন তার আজ কোনো মহামূল্যবান সম্পদ বড় নিষ্ঠুরভাবে হারিয়ে গেছে। ফিরে না পাওয়ার দুঃখ যন্ত্রণায় সে ভীষণ কাহিল, সে নিঃস্ব ভারাক্রান্ত। নিশতি রাতের শুনশান স্তব্ধ জনহীন পথ ধরে এগিয়ে চলেছে গাড়ি। গাড়ির জন্য আরো 4টা ঘন্টা নষ্ট হয়েছে বাড়িতে। আবহাওয়ার এমন রূঢ় মূর্তি দেখে কোনো গাড়ি চালক বেরোতে চাচ্ছিল না। তার মধ্যে কিভাবে যেন বাবা এই 6 সিটের হাইব্রিড গাড়িটা ব্যবস্থা করে ফেলেছে। গায়ের পাতলা ফিনফিনে সাদা ওড়নাটা আর একটু গায়ে জড়িয়ে নিয়ে জানালায় তাকালো ফিহা। বৃষ্টির করাল ঝাপটায় স্বচ্ছ কাচটা বারবার অস্বচ্ছ হচ্ছে। বৃষ্টির মতোই ওর মায়া মায়া আঁখি দুটোতে টলমল অশ্রু। হাতের উল্টো পিঠে চোখটা মুছতে মুছতে পুরো হাতটাই ভিজে গেছে। বা পাশে বসা ফিমা আপু ওর নরম কাঁধে মাথা হেলিয়ে নিঃশব্দে কেঁদে চলেছে। ভিজে যাচ্ছে ওর কাঁধের কাছে জামাটা। সামনের সিটে বিড়বিড় করে প্রগল্ভ করছে শোকার্ত মা। মার ঘোরগ্রস্ত উন্মাদ আচরণগুলো সামাল দিচ্ছে বাবা। পেছনের সিটে দুবোন তখন গভীর নীরবতায় চুপটি মেরে আছে। সামনের থেকে বাবার ফোনে একটা কল আসলে বাবা তা রিসিভ করে বললেন, ওয়ালাইকুম। হ্যাঁ, সবাই উঠেছি। তুমি বিপদের মধ্যে রক্ষা না করলে কি যে হতো। না না, ওভাবে বলো না বাবা, একটা গাড়িও যেখানে যেতে চায় না। হ্যাঁ, মোংলা বাজারের কাছাকাছি আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। বাবা ফোনটা কেটে দিতেই গাড়িটা বাঁয়ে মোড় নিয়ে সরু একটা পথে ঢুকে গেল। কাদায় প্যাচ প্যাচ করা মেঠো পথ দিয়ে কাঙ্ক্ষিত জায়গায় আসলো গাড়িটা। লোহার মোর্চে ধরা জীর্ণ গেটটা আজ শূন্য, কেউ নেই। গেটের কাছে যে বৃদ্ধ লোকটি কোমরের পেছনে দুহাত বেঁধে দাঁড়িয়ে থাকতো, আদরের নাতি নাতনিদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, সেই অপেক্ষারত মানুষটি আজ আর নেই। গায়ে ধবধবে সাদা পাজামা পাঞ্জাবি, মাথায় পাতলা একখানা সাদা টুপি, মুখ ভর্তি ফর্সা দাড়ির মানুষটা কি যে খুশি হতেন। খুশিতে 100 বার এটা ওটা আনার জন্য বাজারের দিকে ছুটতেন। আফজাল কাদিরের চামড়া কোচকানো মুখ, ফোকলা মুখের প্রাণ জুড়ানো হাসি, হাসি দিয়ে ডাকা নানু ভাই শব্দটা আজও রিন রিন করে বাজছে। ওই নানা মানুষটা পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে একটা দুটো টাকা, কখনো মসজিদ থেকে আনা খুরমা জিলাপি, কখনো মুঠো ভর্তি করে সবার জন্য লজেন্স এনে দিতেন। তিনি নিজের জন্য কিচ্ছুটি রাখতেন না। আজ পুরানো সব দিনগুলো মনে পড়তেই ফিমা শব্দ করে কেঁদে উঠল। কান্না জড়ানো কণ্ঠে বলল, ফিহা, নানু ভাই বাঁচবে তো? মরে যাবে না তো? নানু মারা গেলে আমরা আর কখনো এখানে আসতে পারবো না। ফিমার মুখের দিকে তাকিয়ে বহু কষ্টে কান্নার গোলটা গিলে নিল ফিহা। বৃষ্টির মধ্যে এক হাতে ছাতা সামলে অন্য হাতে আপুকে আগলে রেখেছে ও। বুক ফেটে ওরও যে ভেতরটা ছিঁড়ে আসছে তা কাউকে বুঝতে দিচ্ছে না। মনে মনে চিৎকার করে আর্জি জানাচ্ছে, এই বুড়ো মানুষটার যে করেই হোক আজ সুস্থ হয়ে যাক। অলৌকিকভাবে এমন কিছু হোক যেন তার শারীরিক অবস্থার উন্নতি ঘটে। বাড়ি ভর্তি অসংখ্য মানুষ গিজগিজ করছে। পাড়ার প্রতিবেশী থেকে শুরু করে দূর দূরান্তের বহু মানুষ এই বৃষ্টি মাথায় আফজালকে দেখতে আসছে। সরল মনের মফস্বলবাসীদের ভালোবাসা দেখে বুক ভরা কান্নায় আব্বার পানে চাইলেন নাজনীন। এই মানুষগুলো আব্বাকে কতটা শ্রদ্ধার নজরে দেখে। বাবা সামান্য একটা খবর শুনেই যে যার মতো সবকিছু ছেড়ে ছুড়ে চলে এসেছে এখানে। বৃষ্টিও তাদের বাধা দিতে পারেনি। তাদের চোখে আফজাল কাদির একজন সৎ, সাহসী ও সত্যবাদিতার মূর্ত প্রতীক, যার কাছে ভিখারি কোনোদিন শূন্য হাতে ফেরেনি। আজ সেই মানুষটার মৃত্যুশয্যা দেখে সকলের বুকে আহাজারি লেপ্টে আছে, কিন্তু অবস্থার উন্নতি আর হলো না। হাতের নাড়ি পরীক্ষা করে ডাক্তার জানিয়ে দিলেন আর বেশিক্ষণ হাতে বাকি নেই। আফসানা বারবার ছেলের নাম্বারে ফোন দিয়ে যাচ্ছেন। বাঁচতে বাঁচতে ফোনটা বন্ধ হয়ে যাচ্ছে, ধরছে না। যখন শেষ রাত্রির সবচেয়ে কঠিন মুহূর্ত পার হচ্ছিল, তখন আব্বার মাথাটা কোলে নিলেন আফসানা। পাশে রোকসানা পানির গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। নাজনীন আব্বার ডান পাশে বসে আছে। নাতি নাতনিরা রোদন ভরা চোখে শেষ দৃশ্য দেখে নিচ্ছে।
একবার চোখ পিটপিট করে সবার দিকে হাসি দিলেন বৃদ্ধ। কি সুন্দরী না তার হাসি, যেন চাঁদের এক টুকরো মিষ্টি জ্যোৎস্না ওই নিষ্পাপ মুখের মৃত্যুক্ষণে ফুটে উঠেছে। চোখের সামনে মৃত্যুদূত দেখতে পেয়েও শেষবারের মতো হাসি দিয়েই বুঝি বিদায় জানালেন আফজাল। যেন অস্ফুষ্ট কণ্ঠে বলছেন, আলবিদা আমার আপনজন, আলবিদা বসতভূমি, আলবিদা দুনিয়ার মানুষ, আমি চললাম, শেষ বিদায়। আফসানার দিকে নিভু নিভু নয়নে তাকাতেই ভীষণ দুর্বল কণ্ঠে ক্ষীণতায় সাথে সাথে বললেন, আমার সাইদ নানাকে বকবি না। দু চোখের কোণায় অশ্রু ছাড়তেই শেষ ইচ্ছাটা যেন বলে দিলেন আফজাল। মৃত্যুর দ্বার প্রান্তে পৌঁছেও তিনি প্রাণপ্রিয় নাতিটির কথা স্মরণ করেছেন। শেষ ভালোবাসাটা প্রকাশ করে ক্ষমা প্রার্থনা এবং কালেমা জপলেন আফজাল। ধীরে ধীরে ফজরের আজানে মুখরিত হচ্ছিল বৃষ্টিপ্রবল প্রকৃতি। আজান শেষ হবার কিছুকাল হতেই চিরনিদ্রায় বিদায় জানালেন আফজাল কাদির। চলে গেলেন দূরে, বহু দূরে, অজানা কোনো ভুবনে, যেখান থেকে ফিরে আসার যোগাযোগটুকু বন্ধ রেখেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। আফজাল শেষবারের মতো স্নেহের প্রিয়, সবচেয়ে বিশ্বাসভাজন নাতিটির মুখ দেখে যেতে পারলেন না। যেই নাতিটি এই ধরনের বুকে শুধু তারই একমাত্র কথা মনোযোগ দিয়ে শুনত। তার প্রতিটি আদেশের শেষে একটাই উত্তর থাকত, জি আমি করব, জি আমি মানব। আজকের পর থেকে এই আদেশ সূচকের আজ্ঞা আর কেউ দিতে পারবে না। তার অন্তর্মুখী নাতিটি আর কখনো নানার স্থানটা খুঁজে পাবে না, পাবে না ওইটুকু কোমল সান্নিধ্য। ভোরের ফর্সা আলো ফুটতে শোকগ্রস্ত বাড়ির অন্দরমহল স্বজন হারানোর আহাজারিতে ছেয়ে ওঠে। দাফন কার্য তখনও করা হয়নি। এখনো দোরগোড়ায় পৌঁছাতে পারেনি সাইদ, দুঃসম্পর্কীয় কিছু আত্মীয় আর রোকসানার স্বামী। দীপ একটা পর্যায়ে কিছুটা বিরক্ত হয়েই বলল, আর কতক্ষণ অপেক্ষা করবেন বড় আন্টি? ভাই যদি আজ না আসে তাহলে কি নানার লাশ এভাবেই ফেলে রাখবেন? আপনাদের আক্কেল জ্ঞান দেখে আশ্চর্য হয়ে গেলাম। ওইদিকে মুরব্বী দাদারা দাফনে এমন দেরি করছেন দেখে খুব রাগারাগি করছে। কি করবেন এখন? বসে থাকবেন এখানে? সবে একটু পিপাসায় গ্লাসে চুমুক দিচ্ছিলেন আফসানা, কিন্তু দীপের অমন সুবিধানো কথা শুনে পানিটা আর গিলতে পারলেন না। পিচ করে পানিটা সিঁড়ির কাছে ফেলে সরাসরি দীপের দিকে চাইলেন। মুখের লাগাম টেনে কথা বল, আমি তোর মা, কাকি নই। মা কাকিদের সাথে ওই গলায় চপর চপর করিস। এটুকু শুনেই দুম করে নিভল দীপ। সে যে আবারও অনধিকার চর্চা করে বড় আন্টিকে চটিয়ে দিচ্ছে, এটা সে মোটেও ঠিক করেনি। তবু নিজেকে সাফ সাফ দেখানোর জন্য যেই মুখটা খুলতে নিবে, তখনই দূর থেকে রোকসানা চোখ গরম করে থামিয়ে দিল। চক্ষু ইশারায় বুঝিয়ে দিলেন, পেছনে তাকিয়ে দেখ, কে আসছে লক্ষ্য কর। মায়ের নীরব ইশারা বুঝতে পেরে দীপ সঙ্গে সঙ্গে মাথাটা পিছু ঘুরিয়ে তাকালো। দেখলো ঠান্ডা একটা দিনেও প্রচন্ড ঘেমে আছে ওই লৌহ কঠিন মুখ। সাদা শার্ট জবজবে ভিজে গিয়েছে, পুরুষালী দেহের শক্ত কাঠামোর শূদ্রর গাঢ় খাঁজ কাটা কাটা রূপে ফুটে আছে। শার্টের আবরণ ভেদ করেই যেন গায়ের উজ্জ্বল বর্ণের চামড়া পুরোপুরি স্পষ্ট। সেই চওড়া প্রশস্ত কাঁধের দিকে তাকালে বুকের ভেতরে ভয় ভয় কাজ করে, যেন ওই কাঁধের ওপর ভারী ভারী দায়িত্বের বোঝা চাপানো। চুলগুলো এতটাই পাতলা যে হালকা মৃদু বাতাসে কপালের ওপর ছুঁয়ে ছুঁয়ে চলছে। তার প্রখর দীপ্ত চোখ দুটো ভাবহীন, নির্বিকার। তবু ওই চোখ দিয়ে কর্তৃত্বের মতো ভাব ফুটিয়ে বলল, খাটিয়া কোথায় রাখা? জড়বুদ্ধির মতো মিনমিন করে হাতটা বাড়ির দিকে দেখালো দীপ। কেন জানি এই ব্যক্তির ঝাঁঝালো তীব্র কণ্ঠ শুনলেই জিভটা ওর আড়ষ্ট হয়ে যায়। সাইদ সেদিকে হাতটা লক্ষ্য করে ডান দিকে তাকাতেই আবারও দীপকে কাঁপিয়ে দিয়ে বলল, ভেতরে কোন বুদ্ধিতে রাখা হয়েছে? তুই জানিস না মরদেহ কিভাবে রাখতে হয়? ওই ঘরে কোন আন্দাজে রাখতে দিলি? তোকে ফোন করেও পর্যন্ত। এবার সিঁড়ির কাছ থেকে বোনপোর কথা কাটলেন নাজনীন। বাবা, সাইদ আর দেরি করো না বাবা, তোমার জন্য এমনিতেই 2 ঘন্টা দেরি করে ফেলেছি। আর এভাবে রাখা সম্ভব না বাবা, পাড়ার চাচারা খুব মন কষাকষি করছেন। মুরব্বী নামক দলটা পাঞ্জাবি টুপি মাথায় দিয়ে একটু দূরেই বসে আছে। সেখানে চেয়ার পেতে বসতে দিয়েছে মেজো আন্টি রোকসানা। আশেপাশে মানুষের উপচে পড়া ভিড়। সাইদ এক পলক তাদের দিকে তাকিয়ে এবার দৃষ্টি ঘুরালো নাজনীনের দিকে। আঙ্কেলকে বের হতে বলুন, আমি ওনাদের সাথে কথা বলে আসছি। নাজনীন ফোলা ফোলা চোখ নিয়ে ভেতরে ঢুকতেই কিছুক্ষণের ভেতর দাফন কার্য শুরু হয়ে যায়। পকেট থেকে সাদা রুমালটা বের করে মাথায় টুপির মতো বেঁধে নেয় সাইদ।
নিজের ডান কাঁধে নানা নিষ্প্রাণ দেহের খাটিয়া তুলে গোরস্থানের পথে হাঁটা দেয় সে। বৃষ্টি ভেজা নরম মাটির 3.5 হাত ঘরে শুইয়ে দিল সবাই। চিরতরে শেষবার বিদায় জানিয়ে মাটি চাপা দেয়া হলো। সবাই যখন দোয়া আরজি শেষে স্ব স্থানে ফিরে যাচ্ছিল, তখন সে জনমানব শূন্য কবরস্থানের ভেতর পা ঘুরিয়ে ফিরে যায় সাঈদ। কেউ খেয়াল করেনি সে যে পিছু থেকে আর আসেনি। নরম মাটির ওপর পা ফেলে ফেলে আবারও সেই সদ্য কবরটার কাছে থামল সে। মাথাটা 2 হাত কেড়ে মাথার কাছটায় চুপটি করে বসে রইল। মাথা থেকে ডান হাতের টুপিটা খুলে ফেলে বুকের গভীরতম শ্বাস ছেড়ে বলল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আপনি একাই চলে গেলেন, আমাকে অন্যের কাছে বুঝিয়ে পর্যন্ত দিলেন না। সবার মতো আপনিও আমাকে ত্যায্য করলেন না। না, আমি শুধু সময় চেয়েছিলাম, শুধু মাপঝোঁক করা সময়। আপনিও যে অন্যদের মতো আমাকে নিঃসঙ্গতায় ছেড়ে চিরদিনের জন্য চলে যাবেন এত তাড়াতাড়ি ভাবিনি। আজও কৃষ্ণাব চোখের তারায় তারায় সেই পুরনো দিনগুলো ভেসে ওঠে। কখনো রাত বিরেতে নির্ঘুম চোখে, কখনো জ্বরতপ্ত শরীরে সংজ্ঞাহীন ঘুরে, কখনো আজকের মতো তুচ্ছ একটা ঘটনার জেরে। হাত দুটো কোমরের কাছে পিছমোড়া বেঁধে শটান জানালার কাছে দাঁড়িয়ে আছে। আকাশে মস্ত একখানা গোলাকার চাঁদ, পূর্ণিমা চাঁদের আলোয় ফুটফুটে জ্যোৎস্না দিক বিদিক ছড়িয়ে আছে। ঠক ঠক করে করাঘাতের শব্দ হতেই আর একটু সচকিত হলো সাঈদ। কণ্ঠ গম্ভীর করে রাশভারী স্বরে অনুমতি দিল, বাইরে যেই আছেন ভিতরে আসুন। ক্যাচক্যাচ করে দরজা খোলার শব্দ হতেই ভেতরে প্রবেশ করলো কেউ। জানালার সামনে কমান্ডো স্টাইলে দাঁড়ানো যুবকটির উদ্দেশ্যে বলল, উপরে যাবি ভাই? আর তো এসব কাউয়া কণ্ঠের কাউ কাউ শুনতে ভাল লাগে না। একটু উপরে চল, মুডটা একটু আন, আর ওইখানকার অ্যাটমসফিয়ারটা জাস্ট বদলাই দে। আয় প্লিজ, মানা করিস না। এখানে কন্ট্রোভার্সি করতে আসিনি। যার জন্য এসেছি সে আমার চাইতেও মহাব্যস্ত। কিছু বিদেশি কুকুরদের উহু আহা করা নাটক দেখে চামড়া তুলতে মন চাইছে। পরে তুলিস রে বেটা, এখন উপরে চল, উপরে গিয়ে আড্ডায় বস একটু, আয়। ফাহাদের কথায় তৎক্ষণাৎ মুখ ঘুরিয়ে তাকিয়ে রইল সাঈদ। কিছুক্ষণ ওভাবেই চতুর দৃষ্টি হেনে ঠান্ডা মেজাজে বলল, হইচই আড্ডা গল্প গুজব এসব আমি ছেড়ে দিয়েছি। এটা নিশ্চয়ই তোকে নোটিশ ছাপিয়ে বলতে হবে না। আমি এখানে কি চাই আই হোপ এটা বোঝার মতো পারফেক্ট হুঁশটা তোর আছে। ফাহাদ বন্ধুর পাথরে পাথরে কথায় হাত ছেড়ে বলল, তোর বিরক্ত লাগে না এভাবে চলতে? ওর সাথে যদি এই ধরনের আচরণ দিয়ে দেখাস তাহলে কিভাবে তুই এক্সপেক্ট করিস ও তোকে বুঝবে? ওর কি ঠেকা পড়েছে যে তোর মতো ডেসপারেটকে বোঝা লাগবে? উল্টো তোর এইসব হম্বিতম্বি দেখলে নিজেরই চরম রাগ লাগে। ও, রাগটা আমার চাইতেও বেশি? সাঈদ, তুই টপিক বদলাবি না। তুই তোর চোস্ত চালাকি আমার সাথে খাটানোর আগে আমার পজিশনটাও একটু ভেবে নিস। রাগটা আমারও কোনো অংশে কম না, বাট তোর মতো নাকের ডগায় বারুদ নিয়ে চলি না। তোর রাগটাই যেন সব নষ্টের মূল না হয়। ডোন্ট ফরগেট অ্যাবাউট ইউর পাস্ট, ইউর এক্স বেলাভড ফিহা শেখ। কন্ট্রোল করিস। বন্ধুর মুখে আবারও জঘন্য দিনের স্মৃতিচারণ শুনে খুব চরম কিছু বলতে যাচ্ছিল সাঈদ, কিন্তু তার পূর্বেই পায়ের মৃদু মৃদু শব্দ শুনে দরজার দিকে তাকালো সে। দরজার মুখে যে প্রাণীটি দাঁড়িয়ে আছে সে ভীষণ অস্বস্তি নিয়ে স্বাভাবিক স্বরেই বলে উঠল, আপনি যদি কাজে ব্যস্ত না থাকেন তাহলে আপনার সাথে একটু কথাটা আর সম্পন্ন করতে পারল না ফিহা। জানালার কাছ থেকে ওই জলদ গম্ভীর স্বরটা ওকে ভর্ৎসনা করে বলল, দরজায় আগে নক করতে হয়, ঢোকার আগে পারমিশন লাগে, কথা বলার আগে আশপাশ দেখে নিতে হয়। এসব আপনি জানেন নাবিলা হক? আমি এই মুহূর্তে একা নই। কাইন্ডলি রুমের বাইরে গিয়ে ম্যানার্সটুকু শিখে আসুন। আপনার মতো সেবাদানকারী বুদ্ধিমতী মানব দরদি মেয়ের কাছে ইম্যাচিউরিটি এক্সপেক্ট করিনি। বোঝা গেছে? এভাবে ঠান্ডা মাথায় অপমান করতে দেখে ফাহাদ নিজেও টাসকি খেল। কিভাবে কথার ছলবলায় ফিহাকে চাক্ষুষ আঘাতে অপমান করলো, কিন্তু কেন? কপালে চিন্তার ভাঁজ ফেলতেই একবার সাঈদের দিকে তাকালো, আর একবার দৃষ্টি ঘুরিয়ে চাইল ফিহার স্তব্ধ মুখশ্রীর দিকে। কি ভয়ঙ্কর এই দৃশ্য! এরকম শীতল যুদ্ধের মানে কি? কি হয়েছে ওদের মধ্যে? ফাহাদ কিছু বলতে যাওয়ার আগে মাইন্ড রিডিং ব্যাপারটার মতো সাঈদ ওকে পড়ে ফেলল। দরজার দিক থেকে মুখ সরিয়ে সরাসরি ফাহাদের দিকে চিরবিরানো সুরে বলল, চুপ থাকবি ফাহাদ, কারো তরফদারি করবি না। এই মুহূর্তে প্রশ্ন করার জন্য এটা বেটার মোমেন্ট নয়। তুই ওকে সঙ্গে নিয়ে বের হ,
আমি একা থাকবো, কারো মুখ আমি দেখতে চাই না। কেউ একজন একটা কথা ঠিকই বলেছিল, হাই ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তিদের কাছ থেকে মূল্য পাওয়া মহা সৌভাগ্যের ব্যাপার। আমি সম্ভবত সেই লাক নিয়ে জন্মাইনি। কথার আগা মাথা কিছুই বুঝতে পারল না ফাহাদ। হাবার মতো দাঁড়িয়ে থাকতে ফিহার দিকে তাকালো ও। মুখটা খুবই শান্ত, যেন কথার আঁচড়ে কিছুই হয়নি ওর। তবু চোখ দুটির চাহনি কেমন অপলক হয়ে আছে। মুখ ফুটে কিছু না বললেও ডান হাতের মুঠোয় থাকা ছোট্ট ব্যান্ডেজটা দলা পাকিয়ে গেল। সেদিনের বলা ওরই কথাটা ওকেই উল্টো শুনিয়ে দিয়েছে। ডান হাতের মুঠোয় থাকা ব্যান্ডেজটা ওখানেই ফেলে দিয়ে দ্রুত বেগে পালিয়ে গেল ফিহা। ফাহাদ এমন অপ্রতিভ কাণ্ড দেখে ওর পিছু পিছু ছুটে গেলে সাইদ এবার একটু শান্ত হলো। মুখের শক্ত ভাবভঙ্গি স্বাভাবিক করে দরজা লাগাতে চলে যায়। ঠিক তখনই ও দেখলো ফ্লোরে একটা নতুন ব্যান্ডেজ পড়ে আছে, যার অবস্থা দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে এই ব্যান্ডেজখানাও কি তার কপালের জন্য এনেছিল? এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।